সমুদ্র আড়ামোড়া ভেঙে বাবার পানে তাকিয়ে সূক্ষ্ম হেসে জবাবে বলল, খুব ভালো ড্যাড, তোমার চিন্তার কোনো কারণ নেই। ধরে নাও রুদ্দুর এই আরামদায়ক গতিটা এবার তোমার। ছেলের কথায় বোধহয় ভরসা পেলেন না সৈয়দ সাহেব। সে গম্ভীর স্বরে বললেন, সারাক্ষণ তো এদিক ওদিক দিয়ে ঘুরে বেড়াচ্ছ, ভরসা করি কি করে বলো? বিরক্ত হলো সমুদ্র, সাথে রাগও হলো, কিন্তু সেই রাগ প্রকাশ করলো না বাবার সম্মুখে। শান্ত স্বরে বলল, তুমি ভালো করেই জানো ড্যাড, আমি কাজগুলো ঠিকভাবেই সম্পন্ন করছি, কোনো কমতি রাখিনি আমি। বিশ্বাস রাখো, বিজয় এবার তোমার। ওই রুদ্র ধ্বংস এবার নিশ্চিত। সৈয়দ সাহেব এবার বোধহয় কিছুটা ভরসা পেলেন, তবুও চিরাচরিত রূপে আওড়ালেন, এভাবে কাজ করতে থাকো, যা ইচ্ছে করো, কিন্তু দিন শেষে সফলতা যেন আমাদের দরজায় কড়া নাড়ে। ভরসা আছে, কিন্তু তা নষ্ট হতে দিও না। অবশ্যই ড্যাড। আফটার অল, আমিও যে দিন শেষে ওই রুদ্রর সর্বনাশী দেখতে চাই। ঠিক আছে, তবে আমার সম্মতি ছাড়া কোনো পদক্ষেপ যেন তোমাকে নিতে না দেখি। এমন কিছু ভুল করো না যাতে সর্বনাশ নিজেই ডেকে আনে। এখন রেস্ট নাও, আসছি আমি। নিজের কথা শেষ করেই ছেলের কক্ষ ছেড়ে বেরিয়ে গেলেন সৈয়দ সাহেব। বাবাকে যেতে দেখে সমুদ্র বিছানায় বসে পড়ল। বাবার যাওয়ার পানে তাকিয়ে বক্র হাসল। হয়তো বাবার কথার বিপরীতে গিয়েও অন্য কিছু করার পরিকল্পনা আঁকতে শুরু করলো। তার ঠোঁটের কোণে হাসি যেন কোনো প্রলয়ের ইঙ্গিত দিল। হাসি মুখে পুনরায় বিছানায় শরীর এলিয়ে দিল। এই গোধূলির খানিকটা সময় যে বিশ্রাম নিয়েই পার করতে চায়। আষাঢ় মাস বিদায় নিয়েছে অনেকদিন পূর্বেই। প্রকৃতিতে এখন শ্রাবণ মাস চলছে, কিন্তু প্রকৃতির রূপ সেই একই রূপে বহমান। কখনো কাঠফাটা রোদ, তো কখনো মুষলধারায় বৃষ্টি এসে ভিজিয়ে দিয়ে যায় ধারাকে। প্রকৃতির এই রূপের তারতম্য দেখতে ভালোই লাগে। বর্ষা এক অদ্ভুত রকম সৌন্দর্য আর মুগ্ধতা লুকিয়ে আছে এই পৃথিবীর মাঝে। শুধু একবার এর মাঝে ডুবে দেখো, চারিদিকে শুধু মুগ্ধতাই দেখা যাবে। ঠিক এমন করেই রুদ্ধ ডুবেছে তার একান্ত রমণীতে, যার মুগ্ধতা, সৌন্দর্য, মায়া থেকে সে আর ফেরার কুল খুঁজে পাচ্ছে না। অবশ্য সে খুঁজতে চায়ও না। সে তো মেয়েটার মাঝে এমন করে ডুবে থাকতে চায় যাতে অন্য কেউ তাকেই না খুঁজে পায়। তার সমগ্র পৃথিবী হয়ে উঠুক মেয়েটা। বিছানার কোণে বসে পড়ায় টেবিলের ধ্যানরত মেয়েটার পানে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে থেকে বিভিন্ন ভাবনায় মগ্ন সে। আজ খুবই দ্রুত ফিরেছিল সে। বাইরে বৃষ্টিতে ছেয়ে আছে সেই সন্ধ্যাকাল থেকে। সে নিজেও ভিজে বাড়ি ফিরেছিল। সবার সাথে রাতে ডিনার সেরে এসেছে সেই অনেকক্ষণ হলো। তারপর সে বিছানায় বসে কিছু কাজ সারছিল, আর মেয়েটা পড়ার টেবিলে গিয়ে পড়াতে মগ্ন হলো। মেয়েটা নিজের মতো পড়ায় ব্যস্ত থাকলেও সে নিজের কাজ করতে ব্যর্থ রইল। তখন থেকে মেয়েটার পানে চোখ পড়েছে, তখন থেকেই আর চোখ সরাতেই পারেনি। মেয়েটাকে দেখলেই তার এত মায়া মায়া লাগে যে চোখ সরাতেই ইচ্ছে করে না। আচ্ছা, মেয়েটা যদি তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখতো তাহলে কি লজ্জা পেত? আর সেই লজ্জারাঙা মুখ দেখে সে নিয়ন্ত্রণ হারা হতো। রুদ্ধ সুন্দর মুহূর্তের অবসান ঘটাতেই হঠাৎ তার ফোন বেজে উঠল। কিন্তু এতেও যেন ছেলেটা চক্ষু হটল না বউয়ের থেকে। ফোনটা একবার কেটে গিয়ে পুনরায় বেজে উঠল। অদ্রিজা পড়ার মাঝে ফোনের শব্দ পেয়ে কিছুটা বিরক্ত নিয়ে স্বামীর পানে ঘুরে তাকালো, কিন্তু লোকটাকে তার পানে কেমন করে তাকিয়ে থাকতে দেখে বিরক্ত কেটে গিয়ে লজ্জারা ঘিরে ধরল। তবুও লজ্জা লুকিয়ে স্বামীকে ডেকে উঠল, আপনার ফোন বাজছে কখন থেকে, তুলছেন না কেন? এই রুদ্ধ শুনছেন? রুদ্ধ। বউয়ের ডাকে ধ্যান ছুটল রুদ্ধর। ইস, সে এতটা ধ্যানমগ্ন কি করে হলো? বউটা কি ভাবছে তাকে? তড়িঘড়ি বিছানা থেকে নেমে ফোনটা নিয়ে ব্যালকনিতে চলে গেল। রুদ্ধকে যেতে দেখে অদ্রিজা মিষ্টি হাসলো। আজকাল তার সব কিছুতেই কেমন ভালো লাগে, সুখ সুখ অনুভূতি হয়। লোকটা কাছাকাছি থাকলেই যেন মনের ভেতর প্রজাপতিরা উড়ে বেড়ায়। লোকটার যত্নে যেমন মুগ্ধ হয়, তেমন করে মাঝে মাঝে লোকটার অন্যরকম চাহনি তাকে লজ্জায় মুড়ে দেয়। লোকটা একটু দূরে থাকলেই মন জুড়ে উতাল পাতাল শুরু হয়। চোখের আড়াল করতে ইচ্ছে করে না, সর্বক্ষণ পাশে পেতে ইচ্ছে করে। রাতে ওই শক্ত বুকটায় মাথা রাখতে না পারলে তো তার ঘুমই আসে না। এক অদ্ভুত মায়া কাজ করে লোকটার প্রতি। লোকটার আলতো ছোঁয়া পেতে মরিয়া হয়ে ওঠে মন। তা কি এই লোকটা জানে? আচ্ছা, যদি জানতো তাহলে কি করতো লোকটা? আদরে মুড়ে রাখতো তাকে। তার এই নতুন নতুন অনুভূতিগুলোর নাম কি ভালোবাসা? সে কি সত্যিই লোকটাকে ভালোবেসে ফেলেছে? এত দ্রুত ভালোবাসা হয়?
যদি না হয় তাহলে এই অনুভূতিদের কী নাম দেওয়া যায়? নিজের মতো ভাবতে ভাবতে মুচকি হাসলো অদ্রিজা। কিছুক্ষণ পড়ার চেষ্টা করলো, কিন্তু পড়ায় আর মন ধরলো না। বই গুছিয়ে রেখে নিজেও পা বাড়ালো ব্যালকনির দিকে। যে বৃষ্টি দেখলে আগে ভয় হতো, সেই বৃষ্টিও আজকাল তার ভালো লাগতে শুরু করেছে। বৃষ্টি হলে মাঝে মাঝেই ব্যালকনিতে এসে তা উপভোগ করে সে। এই সুন্দর মুহূর্তটাকে আর একটু সুখময় করে তুলতে বৃষ্টি দেখার ইচ্ছে জাগলো মনে। সেই সুবাদেই বারান্দায় ছুটে আসা। আসতেই দেখলো লোকটা এক পাশে নিশ্চুপ দাঁড়িয়ে আছে। হয়তো ফোনে কথা বলা শেষ করে সেও বৃষ্টি বিলাসে মগ্ন হয়েছে। অদ্রিজা সেদিকে তাকিয়ে না থেকে সম্মুখে এগিয়ে হাত বাড়িয়ে দিল বাইরে। বৃষ্টি এসে ছুঁয়ে গেল তার কোমল হাতখানা। বাড়িধারা নরম স্পর্শ পেয়ে অদ্রিজা দন্ত বের করে নীরব হাসল। ব্যালকনির মৃদু আলোয় তা মোহময় হয়ে ধরা দিল রুদ্ধর চোখে। হাতে থাকা ফোনটা পকেটে পুরে রেখে বউয়ের নিকটে এসে দাঁড়ালো। মুগ্ধ চোখে তাকিয়ে রইল মেয়েটার পানে। অদ্রিজার শুধু হাত বাড়িয়ে ক্ষান্ত হলো না, স্বামীর পাশে থাকায় সাহস যেন অনেকটাই বেড়ে গেল। চক্ষু মুধে মুখটাও বাড়িয়ে ধরল বাইরের দিকে। শ্রাবণের বাদল এসে আলতো স্পর্শে ছুঁয়ে গেল অদ্রিজার মুখমণ্ডল। মুখ জুড়ে বিন্দু বিন্দু আকারে পানি জমা হলো। এক বিন্দু বাড়িধারা কপল বেয়ে নেমে ওষ্ঠ কিনারে জমা হলো। দেখতে ঠিক যেন এক পদ্ম পাতার উপর এক বিন্দু পানির মতো মনে হলো, যার সৌন্দর্যে যে কেউ মোহিত হয়। বউয়ের পানে দৃষ্টি থাকায় প্রেমিক পুরুষের মন ছটফট করে উঠল, যেন মন ছন্নছাড়া হতে চাইল। গলা শুকিয়ে চৌচির হলো। সম্মুখে তার নিজস্ব রমণী এমন সর্বনাশী রূপ নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু তাকে স্পর্শ করার অধিকার থেকেও নেই। এর থেকে কষ্টের কি হতে পারে? একজন পূর্ণবয়স্ক যুবক বিয়ে করে 2 মাসের অধিক হলো, অথচ বউকে কখনো স্পর্শ করে দেখলো না। এমনকি ভুল করেও কামনার চোখে দেখেনি পর্যন্ত। নিজেকে এক কঠোর বাঁধনে বেঁধে রেখেছিল সে। কিন্তু আর কত দমিয়ে রাখবে নিজেকে? আদৌ কোনো পুরুষের পক্ষে সম্ভব এসব? জানে না রুদ্ধ। নিজেকে সামলানোরও কষ্টকর হলো। শুষ্ক ঢোক গিলে নিজেকে সংযত করার চেষ্টা করলো। বর্ষণের বিন্দু আকারে রূপ নেওয়া পানি কলনার উপর হিংসা হলো। যেখানে সে এখনও বউকে ছুঁতে পারল না, সেখানে এই পানিকণা কত অবলীলায় ছুঁয়ে যাচ্ছে মেয়েটাকে। রুদ্ধ ভুল কিছু করতে চাইল না, তাই নিজেকে সংযত করে অন্যদিকে তাকালো। নরম স্বরে বউয়ের উদ্দেশ্যে নির্দেশ দিল। রুমে যান অদ্রিজা। হঠাৎ নির্দেশে অদ্রিজার মুখ ভেতরে এগিয়ে এনে চোখ মেলে তাকালো। সে একটু ভিজেছে বলে কি লোকটা রেগে গেল, নাকি অন্য কিছু? নাহলে এমন নির্দেশ দেওয়ার মানে কি? অদ্রিজা অবুঝের মতো করে মিনমিন করে শুধালো। কেন? আমি এখানে থাকলে কি সমস্যা? অনেক সমস্যা, যান না প্লিজ। অদ্রিজা বুঝতে পারল না লোকটা তাকে তাড়াতে চাইছে কেন। এত অনুরোধের কারণ কি? তার তো এখানে ভালো লাগছিল। হঠাৎ তার মুখ গোমড়া হয়ে উঠল। স্বরটাকে আরও নরম করে কিছুটা বিস্ময় নিয়ে শুধালো। কেন বলুন না, আমার তো ভালো লাগছিল এখানে থাকতে। বউয়ের নরম কণ্ঠ শুনে রুদ্ধ ছটপটানি যেন আরও বেড়ে গেল। মেয়েটা বুঝতে কেন চাইছে না? সে বউয়ের পানে পুনরায় তাকালো। মেয়েটার এমন সাধারণের মাঝেও এমন অসাধারণ রূপ দেখে রুদ্ধ ধৈর্য হলো না। বরাবরের মতো কিছু লুকাতেও চাইল না। শুষ্ক ঢোক গিলেই সরল মনে বলে উঠল। আপনার এই ভুবন মোহিনী রূপ দেখে খুব করে ছুঁয়ে দিতে ইচ্ছে করছে। আপনি এখানে থাকলে আমি নিজেকে সামলাতে ব্যর্থ হব। চলে যান প্লিজ। অদ্রিজা এক মুহূর্তে থমকে গেল। লোকটার কথার মানে বুঝতে এতটুকু অসুবিধা হলো না। যেখানে লোকটা তার প্রতি সম্পূর্ণ অধিকার আছে, সেখানে লোকটা নিজেকে এমন করে রোধ করে রেখেছে। অপরাধবোধ তৈরি হলো অদ্রিজার মনে। পাশাপাশি নিজের মাঝেও যেন স্বামীর ইচ্ছেকে প্রাধান্য দেওয়ার ইচ্ছে জাগলো। লজ্জাও লাগলো। স্বামীর কথা মতো রুমের দিকে পা বাড়ালো। 2 পা এগিয়ে পুনরায় থেমে স্বামীর পানে ঘুরে তাকালো। সে কেন পালাচ্ছে স্বামীর থেকে? যেখানে তারা দুজনেই দুজনকে চায়। সে নিশ্চিত সে না আগালে এই ছেলেটা ঠিক এমন করে দূরে রাখবে নিজেকে। কিন্তু এভাবে কতদিন? ভেবে লজ্জা ভুলে 2 পা এগিয়ে এসে দাঁড়ালো স্বামীর নিকটে। দুরু দুরু বুক নিয়ে তাকালো স্বামীর নয়ন পানে। নয়নে নয়ন মিলিয়ে আবেশিত স্বরে বলে উঠল। আর আমি যদি বলি আপনার স্পর্শ পাওয়ার জন্য সেও অধীর অপেক্ষায় আছে। মেয়েটা এসব কি বলছে? তা কি মেয়েটা বুঝতে পারছে? নিজের সর্বনাশ নিজেই ডাকছে মেয়েটা। কিন্তু মেয়েটার স্ব ইচ্ছায় এগিয়ে আসায় তো তার চাহিদা যেন বেড়ে গেল।
অ্যাডামস অ্যাপেলটা ক্রমাগত ওঠানামা করে উঠল। অদ্রিজা স্ব ইচ্ছায় আরও 2 পা এগিয়ে স্বামীর শরীর ঘেঁষে দাঁড়ালো। রুদ্ধ বউয়ের মনস্কামনা যেন খুব করে বুঝল। এতে যেন আরও আশকারা পেল সে। নিকটে এসে মেয়েটার কোমর আঁকড়ে নিজের সাথে মিশিয়ে নিল। মোহময় চাহনি নিক্ষেপ করে গম্ভীর স্বরে আওড়ালো, নিজে নিজে বিপদ ডেকে আনছেন অদ্রিজা, পরে বসতাবেন না তো? অদ্রিজা সন্তর্পণে মাথা ঠেকালো স্বামীর বুকে। দুজনে যেন দুজনের ভারী নিঃশ্বাসের আওয়াজ শুনতে পেল। দ্রুত বেগে ছুটে চলার হৃদকম্পনের মাত্রা টের পেল। দুজনের চিত্তই অস্থির হলো। অদ্রিজা স্বামীর বুক দখল করে নিয়ে সমিষ্ট স্বরে বলে উঠল, এমন করে আমি আজীবন পস্তাতে চাই। শুধু আপনি নামক পুরুষের স্পর্শে নিজেকে নতুন করে রাঙিয়ে তুলতে চাই, খুব করে চাই। রুদ্ধ চোখ মুদে নিয়ে জোরে জোরে কয়েকটা শ্বাস ফেলল। ফাইনালি সে পেরেছে মেয়েটার ভরসার স্থল হতে, মেয়েটার ভয়কে প্রশমিত করে তুলতে। মেয়েটাকে বুক থেকে তুলে কপালে গভীর স্পর্শে ওষ্ঠ ছোঁয়ালো। কয়েক সেকেন্ড স্থায়ী হলো তা। স্বামীর থেকে পাওয়া প্রথম স্পর্শ চোখ বুঝে নিজের মাঝে এঁকে নেওয়ার চেষ্টা চালালো অদ্রিজা। দুজনেই দুজনের পানে অপলক দৃষ্টি ফেলে তাকিয়ে রইল। রুদ্ধ খুব কষ্টে নিজেকে সামলে আওড়ালো, আমি কোনো ভুল করতে চাই না অদ্রিজা। আপনার ভয় পুরোপুরি কেটে যাক আগে, আমি ততদিন অপেক্ষা করে নেব। আপনি বললে আজীবন অপেক্ষা করতেও রাজি। লোকটা কোন ধাতু দিয়ে তৈরি? সে এগিয়ে আসার পরে লোকটা নিজেকে আটকাচ্ছে, কিন্তু সে এটা মোটেও চায় না। মেয়েলি সত্তা স্বামীর স্পর্শ পেতে মরিয়া হয়ে উঠল। অশান্ত হৃদয় নিয়ে পায়ের পাতায় ভর দিয়ে উঁচু হয়ে দাঁড়ালো অদ্রিজা। রুদ্ধকে পূর্ণরূপে ভেঙে দিতে এক কঠিন কাজ করে ফেলল ভীতু হৃদয়ের মেয়েটা। নিজের অষ্টপুট চেপে ধরল স্বামীর অষ্টপুটে। মেয়েটার এই ভয়ঙ্কর কাজই যথেষ্ট ছিল রুদ্ধর পুরুষ সত্তাকে জাগিয়ে তুলতে। কিন্তু তখনও সে নীরব, স্থির। স্বামীকে স্থির থাকতে দেখে লজ্জা পেল অদ্রিজা। সে ভয় লজ্জা ভুলে এত বড় একটা কদম ফেলল, আর এই লোক রোবটের মতো দাঁড়িয়ে অপরিপক্ক হওয়ায় নিজের কাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতেও ব্যর্থ হলো। রুদ্ধর হাসি পেল। বউয়ের অপরিপক্কতায় অদ্রিজা সরে যাওয়ার চেষ্টা করলো। ঠিক সেই মুহূর্তেই রুদ্ধ বউকে শক্ত করে ঠেসে ধরল নিজের সাথে। একটা হাত কোমর আঁকড়ে ধরে থাকলেও অন্য হাতটা স্বাভাবিকভাবে মেয়েটার চুলের মাঝে স্থান নিল। গভীর আবেশে প্রথমবারের মতো ডুব দিল বউয়ের ওষ্ঠ মাঝে। রুদ্ধ হঠাৎ করে আগ্রাসী রূপ ধারণ করলো। মেয়েটাকে ঘুরিয়ে ব্যালকনির গ্রিলের সাথে ঠেসে ধরলো। এতদিন বাদে মেয়েটাকে কাছে পেয়ে চুল পরিমাণ ছাড় দিতে চাইল না। অদ্রিজাও স্বামীর প্রথম গভীর স্পর্শে তাল মেলাতে চাইল। শরীর জুড়ে ভূমিকম্পের ন্যায় কম্পন শুরু হলো। মৃদু শিহরণ বয়ে গেল শরীর জুড়ে। তবে ভালো লাগার পাশাপাশি নিজের ভয়টাও কোথাও যেন ফুটে উঠল। স্বামীকে দুহাতে আঁকড়ে তো ধরল, কিন্তু তা ভয়ে নাকি আবেশে নিজেও বুঝল না। হঠাৎ করে শ্বাসের মাত্রা বেড়ে গেল। বউয়ের কষ্ট হচ্ছে বুঝতে পেরে ছেড়ে দিল রুদ্ধ। কিন্তু এই অল্প সময়ে তার মন ভরল না। মেয়েটার মাঝে আরও ডুব দিতে ইচ্ছে হলো। মেয়েটার কপালে কপাল ঠেকিয়ে জোরে জোরে শ্বাস ফেলতে ফেলতে কিছুটা বিরক্ত আর কিছুটা অস্থিরতা নিয়ে আওড়ালো, জীবনে প্রথমবারের মতো চুমে গেলাম, তোর বিয়ের এতগুলো দিন বাদে। কিন্তু আপনার এতটুকু সহ্য হলো না? কিন্তু আমার যে এখন লোভ লেগে গেছে বেগম চান। অদ্রিজার খারাপ লাগলো। স্বামীর অস্থিরতা বুঝতে পেরে নিজেকে অপরাগ মনে হলো। পাশাপাশি স্বামীর মুখে এমন কথায় লজ্জাও পেল খানিকটা। নিজের মাঝে শক্তি জুগিয়ে লাজুক হেসে থেমে থেমে ধীর কণ্ঠে আওড়ালো, দুঃখিত, আমার নিঃশ্বাস আটকে আসছিল, তাই আর কি। রুদ্ধ কপাল সরিয়ে বউয়ের লজ্জা ভরা মুখখানা দেখল। এই রূপে আরও বেশি আহত হলো রুদ্ধ। অশান্ত হয়ে লাগামহীন বলে উঠল, তাহলে আবার করে বেগম চান। আমার মন ভরা নেই, কথা দিচ্ছে একদম প্যাশনেটলি করব। আপনার শ্বাসরোধ হবে না, প্লিজ করে। স্বামীর লাগামহীন কথায় অদ্রিজার এবার লজ্জায় মরিমরি অবস্থা হলো। কিন্তু স্বামীকে ফেরাতেই ইচ্ছে হলো না। এক হাতে নিজের চোখ ঢেকে স্বামীর লাগামহীন কথায় অদ্রিজার এবার লজ্জায় মরিমরি অবস্থা হলো। কিন্তু স্বামীকে ফেরাতেই ইচ্ছে হলো না। এক হাতে নিজের চোখ ঢেকে নিয়ে লাজুক বদনে দুপাশে মাথা নেড়ে সম্মতি দিল। সম্মতি পেতেই রুদ্ধ আর এক মুহূর্ত সময় ব্যয় করল না। পুনরায় আয়ত্তে নিয়ে নিল প্রিয় অর্ধাঙ্গিনীর অশ্রুপুট। অদ্রিজা হাত বাড়িয়ে স্বামীর গলা আঁকড়ে ধরে সায় জানাতেই রুদ্ধ বউকে উঁচু করে ধরে ব্যালকনির গ্রিলের উপর বসিয়ে দিল।
মেয়েটা দুপায়ের মাঝে নিজের স্থান দিয়ে নিজের সাথে মিশিয়ে ধরল মেয়েটাকে। গভীর স্পৃহা আর আবেগে নিজেদের মাঝে মগ্ন হলো একজোড়া কপোতি। ব্যালকনির কর্নিশ ঘেঁষে থাকার কারণে বৃষ্টির ছাট এসে অদ্রিজার পৃষ্ঠদেশ সিক্ত করে দিল। কিছুটা পানির ছাট এসে রুদ্ধকেও ছুঁয়ে গেল। অদ্রিজা নিজেদেরকে বৃষ্টির ধারায় আরও কিছুটা সিক্ত করে তুলতে মাথাটা পেছন দিকে হেলিয়ে দিল। রুদ্ধও তাল মিলিয়ে মাথা এগিয়ে নিল। বর্ষণের বড় বড় কণা এসে আঘাত করল রুদ্ধর মস্তকে। সম্পূর্ণরূপে সিক্ত হলো রুদ্ধর বদন, সেই সাথে অদ্রিজাও আরও কিছুটা সিক্ত হলো। রুদ্ধ গভীর ছোঁয়ায় নিজের আদর ভালোবাসায় নতুন আঙ্গিকে রাঙিয়ে তুলল মেয়েটার শরীর মন জুড়ে। সারা রাত্রি মুষলধারে বর্ষণের শেষে প্রকৃতি এখন নীরব শান্ত। ঘুমট ভাব কেটে গিয়ে শীতলতা ধারণ করেছে প্রকৃতি। ভোর হতেই উজ্জ্বল আকাশে সূর্য তার আধিপত্য শুরু করে দিয়েছে। সূর্যকিরণের এক ছটকা রশ্মি পুরো গ্লাস ভেদ করে এসে রুমটাকে আলোকিত করে তুলল। চোখের ওপর আলোর রেশ অনুভব করতেই চোখ মেলে তাকালো রুদ্ধ। সবার আগে নজরে পড়ল অর্ধাঙ্গিনীর ঘুমন্ত মুখখানা, যা যথেষ্ট ছিল তার প্রভাবটাকে সুন্দর খিতাবে ভূষিত করার জন্য। ওই মায়াময় মুখখানা অবলোকন করে এক অমোঘ সুখ অনুভব করলো। আজ আর মেয়েটা তার বুক দখল করে শুয়ে নেই, বরং সে মেয়েটাকে এক হাতে জড়িয়ে ধরে মেয়েটার গলার ভাঁজে মুখ গুজে শুয়েছিল। গলার ভাঁজ থেকে মুখ তুললেও হাতের অবস্থান পরিবর্তন করেনি এক চুল, বরং হাতের বাঁধনটাকে আরও শক্ত করলো। মেয়েটার কপালে পতিত হওয়া এলোমেলো চুলগুলো ঠিকঠাক করে দিতে দিতে তাদের কাল রাতের প্রথম প্রণয়ের কথা স্মরণ করলো। মেয়েটাকে কষ্ট দিবে না বললেও এতদিন বাদে অর্ধাঙ্গিনীর সান্নিধ্য পেয়ে ঠিক ওই নিজের নিয়ন্ত্রণ হারাতে বসেছিল। একটা সময় ওষ্ঠ ছেড়ে গলার ভাঁজে নেমেছিল। হাতের অবাধ বিচরণ মেয়েটার শরীরে পড়তেই মেয়েটা কেমন কেঁপে কেঁপে উঠেছিল। সে কাঁপন যে শিহরণের নয় অন্য কিছুর, তা বুদ্ধিমান নেতার বুঝতে কোনো অসুবিধাই হয়নি। কিন্তু মেয়েটা সহ্য করে নেওয়ার তাগিদে ছিল, যা দেখে আর বুঝতে পেরে সহ্য হয়নি তার। হঠাৎ করে ছেড়ে দিয়েছিল মেয়েটাকে। কিছু না বলেই রুমে নিয়ে এসে আজ্ঞা দিয়েছিল মেয়েটাকে ফ্রেশ হয়ে চেঞ্জ করে আসতে, কারণ দুজনেই সম্পূর্ণরূপে ভিজে গিয়েছিল। দুজনে ফ্রেশ হয়ে আসার পর মেয়েটাকে নিজের বুকে নিয়ে ঘুমিয়েছিল। নিজের অর্ধাঙ্গিনীর মায়াভরা নিষ্পাপ মুখখানা কতক্ষণ তাকিয়ে রইল রুদ্ধর চোখ। ঘুমিয়ে থাকার কারণে বউকে একটা ছোট্ট বাচ্চা মনে হলো। ঝুঁকে বউয়ের নাকের সাথে নিজের নাকটা আলতো করে ঘষতে শুরু করলো, যেন বউয়ের ঘুম ভাঙানোর এক অভিনব প্রক্রিয়া। নাড়াচাড়া পেয়ে অদ্রিজাও চক্ষু মেলে তাকালো। এত কাছে স্বামীর মুখখানা দেখে অভিভূত হলো। রাতের কথা স্মরণে আসতেই লজ্জায় মূর্ছা গেল। চোখ মুদে নিয়ে স্বামীর বুকের সাথে নিজের মুখটা মিশিয়ে ধরল, যাতে লোকটা তার মুখটাই দেখতে না পায়। বউয়ের লজ্জা বুঝতে পেরে রুদ্ধ দন্তবিহীন হাসলো। এমন দিনের অপেক্ষা সে কতদিন ধরে করেছে, যখন তার দেওয়া আদর পেয়ে মেয়েটা লজ্জা পেয়ে তার বুকে মুখ লুকাবে। আজ যেন সেই দিনের দেখা পেয়ে রুদ্ধ অব্যক্ত প্রশান্তি অনুভব করলো। ঝুঁকে মেয়েটার কপালে ওষ্ঠ ছুঁয়ে দিয়ে গভীর কণ্ঠে আওড়ালো, আপনার এই লজ্জা টাকা মুখ দেখলে আমারও যে অনেক কিছু ফিল হয় বেগম। আপাতত লজ্জা কম পান, নাহলে ভয়ঙ্কর কিছু ঘটে যাবে। স্বামীর ইঙ্গিতপূর্ণ কথা শুনে অদ্রিজা আরও লজ্জায় মূর্ছা গেল। চোখ মেলে দেখার সাধ্য হলো না। বুকের নিচে কাচুমাচু হয়ে লাজুক স্বরে বলল, আর আপনি আমাকে কথার দ্বারা আরও লজ্জা দিচ্ছেন জনাব। তাহলে লজ্জা কি করে লুকিয়ে রাখবো আমি? ঠিক এইভাবে যেভাবে এখন আছেন। অদ্রিজার কথার পিঠে আবেশিত স্বরে বলে উঠল কথাটা রুদ্ধ। অদ্রিজা আলতো হেসে চোখ মেলে তাকালো স্বামীর পানে। লজ্জার চেয়েও আড়াল করতে সক্ষম হলো না। লাজুক হেসে পুনরায় বলল, এখন আমায় উঠতে দিন, নিশ্চয়ই সবাই উঠে পড়েছে। রুদ্ধর ইচ্ছে হলো এভাবে আরও কিছুটা সময় থাকতে, কিন্তু মনে ভয় হলো এভাবে থাকতে গিয়ে যদি পুনরায় অন্য ইচ্ছে জাগ্রত হয় আর তাতে মেয়েটা ভয় পেয়ে যায়। মেয়েটাকে একটু একটু করে সব কিছুর সাথে মানিয়ে নেওয়ার সময় দেওয়া উচিত ভেবে বিনা বাক্য ব্যয় সরে গেল বইয়ের কাছ থেকে। নিজে আগে কোনো মতে ফ্রেশ হয়ে এসে অদ্রিজাকে বলে রুম থেকে বেরিয়ে গেল। অদ্রিজার বদন থেকে যেন লজ্জাভাব কাটছেই না, শুধু থেকে থেকে মুচকি হাসলো। উঠে নিজের পোশাক নিয়ে নিজে ওয়াশরুমে ঢুকে পড়ল। সকালের নাস্তা শেষ করে স্বামীর সাথে ভার্সিটির উদ্দেশ্যে ছুটল। মেয়েটার মাঝে লজ্জা লজ্জা ভাব এখনও পরিলক্ষিত হয়। লজ্জা লুকাতে গাড়িতে চড়ে সেই অভ্যাসগত বাইরের দিকেই তাকিয়ে রইল। রুদ্ধ ড্রাইভিং করার চেয়ে বেশি বউয়ের পানে দেখতে ব্যস্ত। সামান্যতে মেয়েটার এত লজ্জা,
তার ভালো লাগছে না। একটা চুমোই তো খেয়েছে শুধু, তাতেই এই মেয়ে মূর্ছা গেছে যেন। তা পাক, কিন্তু ওই লজ্জা ঘেরা মুখটা তো তার দিকে ঘুরিয়ে রাখতে পারে। কিন্তু মেয়েটা সবসময় বাইরের দিকে তাকিয়ে থাকে। কেন থাকবে? কিছুটা বিরক্ত হয়ে সম্মুখে তাকিয়ে বলে উঠল, আপনি আমাকে ব্যতীত অন্যদের দেখতে থাকেন সর্বদা। এটা আমার পছন্দ হয় না অদ্রিজা, হিংসা হয় আমার এতে। স্বরটা কিছুটা গম্ভীর শোনালো। অদ্রিজা তড়িৎ ফিরে তাকালো স্বামীর পানে। লোকটা গম্ভীর স্বরে ভয় পাবে নাকি এমন কথায় হাসবে বুঝলো না। নিজের মুখ স্বাভাবিক রেখেই তাকিয়ে রইল। তার ভালো লাগে লোকটা খুব সহজেই সত্যি বলে দেয়। অন্যদের মতো নিজের মাঝে লুকিয়ে রেখে ভনিতা করে না। অদ্রিজা মনে মনে হেসে উঠল। শুধু তো একটু তাকিয়েই থাকি, এতে হিংসার কি আছে? রাস্তায় জ্যামের সৃষ্টি হতেই রুদ্র গাড়িটা থামিয়ে দিয়ে বউয়ের পানে দৃষ্টি ফেলল। স্বাভাবিক স্বরে আওড়ালো, হয়তো বিষয়টা সাধারণ, কিন্তু আমার ভাল লাগে না। তা আপনার আর কি ভালো লাগে না শুনি? তৎক্ষণাৎ অদ্রিজার প্রশ্ন শুনে ভাবুক হলো রুদ্ধ। কিছুটা ভেবে বলল, আপনি আমার থেকে দূরে থাকেন, এটা আমার ভালো লাগে না। এখানে আমার সাথে মন খুলে কথা বলেন না, এটা আমার ভালো লাগে না। শুধু এতটুকুই? আপাতত এইটুকুই। স্বামীর অভিযোগ শুনে অদ্রিজা মিষ্টি হাসি উপহার দিল। তা মুগ্ধ চোখে অবলোকন করে রুদ্ধ কণ্ঠ খাদে নামিয়ে বলে উঠল, আপনার এই হাসি আমার সকল রোগের উপশম, তাকে আপনি জানেন বেগম জান। রুদ্ধর কথায় অদ্রিজার হাসি আরও প্রসারিত হলো। পুনরায় কিছুটা লজ্জা তাকে ঘিরে ধরল। তাকিয়ে থাকতে ব্যর্থ হয়ে আঁখি দুটো নামিয়ে নিচের দিকে তাকালো। অদ্রিজার হঠাৎ কিছু একটা স্মরণ হলো। ভেবেছিল রাতেই জিজ্ঞেস করবে, তা ভুলে বসেছিল। এখন স্মরণ হতেই পুনরায় রুদ্ধর পানে তাকিয়ে শুধালো, আপনার থেকে একটা কথা জানার ছিল, যদি কিছু মনে না করেন। বউ তার কাছে কিছু জানতে চায়, এতে সে কেন কিছু মনে করবে? স্বাভাবিক কণ্ঠে আওড়ালো। যা কিছু জিজ্ঞেস করতে পারেন নির্ভয়। স্বামীর কথায় অদ্রিজা আস্থা পেলেও মিনমিন করে শুধালো, সেদিন আপনাদের মিটিংয়ে যে ছেলেটা আমাকে অমন কথা, মানে কাল দেখলাম ওই ছেলেটা নিখোঁজ। জানেন আপনি এটা কে বা কারা করেছে? আম, মনে হলো সেই ছেলেটাই, তাই আর কি কৌতূহল হচ্ছিল। বউয়ের কথা শুনেও রুদ্ধর মাঝে কোনো ভাবান্তর দেখা গেল না। স্বাভাবিকভাবেই জবাবে বলল, সে ছেলেটাই। জানি না এমন কে বা কারা করেছে। অদ্রিজা জবাব তো পেল, কিন্তু কৌতূহল মিটল না। সম্মুখে তাকিয়ে ভাবুক হলো। রুদ্ধ তীক্ষ্ণ দৃষ্টিতে বউকে অবলোকন করলো। রাস্তার জ্যাম ছুটতেই সম্মুখে তাকিয়ে গাড়ি ছুটালো। আস্তে করে ডেকে উঠল। অদ্রিজা। স্বামীর ডাকে ভাবনা থেকে বেরিয়ে অদ্রিজা সাড়া দিল। রুদ্ধ বউয়ের পানে আর তাকালো না, তবে শান্ত ও নরম কণ্ঠে বলে উঠল, এসব বিষয় নিয়ে আপনাকে ভাবতে হবে না, আপনি শুধু আমার দিকে ধ্যান দিন, বুঝছেন? শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন লাগিয়ে দিলেও জবাবের আশা করল না। অদ্রিজাও জবাব না দিয়ে নিশ্চুপ বসে রইল। রুদ্ধ গাড়ি ছুটিয়ে চলল মধ্যম গতিতে। প্রায় 10-12 মিনিট পেরোতেই তারা ভার্সিটির সম্মুখে এসে দাঁড়ালো। রুদ্ধই আগে গাড়ি থেকে নেমে ঘুরে এসে বউয়ের দরজা খুলে দিল। অদ্রিজা গাড়ি থেকে নেমে রুদ্ধর পানে এক পলক তাকিয়ে চোখ সরিয়ে আশেপাশে তাকালো। তখনই নজরে পড়ল গেটের কাছাকাছি একটা রিক্সা থামতে, আর তা থেকে প্রিয়তা নেমে দাঁড়ালো। দেখতে পেয়েই অদ্রিজা হেসে স্বামীর উদ্দেশ্যে বলে উঠল, প্রিয়তাকে ডাক দিন তো। এই তো তারা কাছাকাছি আছে, সামান্য উচ্চ আওয়াজে ডাকলেই হয়। কিন্তু মেয়েটা এতটুকু উচ্চ আওয়াজেও কথা বলতে ভয় পায় নাকি অস্বস্তি পায় কে জানে। বউয়ের কথা রাখতেই রুদ্ধই প্রিয়তার উদ্দেশ্যে ডেকে উঠল, এই প্রিয়তা, তোমার বান্ধবী এখানে, এদিকে আসো তো।